হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকার গ্লোবাল। আজকের এই ভিডিওতে ইংলিশে লেটার কিভাবে লিখতে হয়, মেনলি অফিসিয়াল লেটার কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। এছাড়া এই ভিডিওতে 4C রুলস বলে ফর্মাল লেটারে যে একটা রুলস আছে সেই রুলটা সম্পর্কেও আলোচনা করব। টাইপস অফ লেটার্স সাধারণত দুই প্রকারে হয়, একটা হচ্ছে ইনফর্মাল লেটার্স অর পার্সোনাল লেটার্স এবং একটা হচ্ছে ফর্মাল লেটার্স অর অফিসিয়াল লেটার্স। হোয়াট ইজ এ ফর্মাল লেটার? তো ফর্মাল লেটার কি? এ ফর্মাল লেটার ইজ রিটেন ফর অফিসিয়াল পারপাস। ফর্মাল লেটার মূলত অফিসের কাজকর্মের জন্যই লেখা হয়। দ্য টোনস অফ দ্য লেটার ইজ ফর্মাল অ্যান্ড স্ট্রাকচার্ড। এবং ফর্মাল লেটারের যে ভাষাটা সেটা অবশ্যই হয় ফর্মাল বা অফিসিয়াল এবং স্ট্রাকচারের নির্দিষ্ট নিয়ম মেনে হয়। দ্য এজেন্ডা ইজ টু সেন্ড অ্যাক্রস অফিসিয়াল ইনফরমেশন। আমাদের মূল লক্ষ্য হয় যে অফিসের ইনফরমেশন পাঠানো বা অফিসের ইনফরমেশন আদান প্রদান করা। ফর্মাল লেটার্স মে বি রিটেন ইন ইনস্টিটিউশন, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, বিজনেস লেটার ইটিসি। অর্থাৎ ফর্মাল লেটার যে কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে, গভর্নমেন্টের ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। টাইপস অফ ফর্মাল লেটার্স। ফর্মাল লেটার ইজ ভেরিয়াস টাইপস অ্যান্ড ইজ ইউজড ইন অল অর্গানাইজেশন। বিভিন্ন সংস্থায়, বিভিন্ন অফিসে বিভিন্ন ধরনের লেটার ব্যবহার করা হয়। এই ফর্মাল লেটার মূলত ফর্মাল লেটারের কিছু টাইপ সম্পর্কে নিচে আলোচনা করা হবে। এই কিছু টাইপ হলো লেটার অফ এনকোয়ারি, কোনো বিষয়ে এনকোয়ারি করার জন্য চিঠি। অর্ডার লেটার, কোনো জিনিস অর্ডার দেওয়ার জন্য যে লেটার। লেটার অফ কমপ্লেন, কোনো বিষয়ে কমপ্লেন করার জন্য যে লেটার। রিপ্লাই টু এ লেটার অফ কমপ্লেন, কমপ্লেন দেওয়ার পর তার উত্তরে, কোনো কমপ্লেনের উত্তরে যে চিঠি দেওয়া হয় সেটা হচ্ছে প্রমোশন লেটার। কোনো জায়গায় কোনো কিছু একটা প্রমোশন করার জন্য যে লেটার হয় সেটা প্রমোশন লেটার। সেলস লেটার, কোনো জিনিসের সেলসের জন্য যে লেটার। এবং রিকভারি লেটার। রুলস অফ 4C। ফর্মাল লেটারের যে চারটে নিয়ম আছে, সেই চারটে নিয়ম যাদের বলা হয় রুলস অফ 4C। কি কি? যেমন ক্লারিটি, প্রথম নিয়ম হচ্ছে ক্লারিটি বা স্পষ্টতা। দ্য লেটার শুড এক্সপ্রেস দ্য মেসেজ ক্লিয়ারলি। চিঠিগুলি অবশ্যই যে মেসেজটা সেটা পরিষ্কারভাবে বোঝানো যাবে। আননেসেসারি ডিটেলস শুড বি অ্যাভয়েডেড অ্যান্ড দ্য কন্টেন্ট শুড বি প্রেজেন্টেড নিডলি ইন প্যারাগ্রাফ। এবং অপ্রয়োজনীয় ডিটেলস বাদ দিয়ে দেওয়া হবে এবং যে সম্পর্কে লেখা হচ্ছে সেটা প্যারাগ্রাফে ভালোভাবে স্পষ্টভাবে বোঝানো হবে। কারেক্টনেস বা নির্ভুলতা। দ্য লেটার শুড বি কারেক্টলি রিটেন ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ গ্রামার অ্যান্ড দ্য ফর্মালিটিস অফ লেটার্স লাইক স্যালুটেশন, সাবস্ক্রিপশন ইটিসি। চিঠিটি হবে সম্পূর্ণ নির্ভুল, সেটি গ্রামারের দিক থেকে হোক বা ফর্মালিটিসের দিক থেকে, যেমন সম্বোধন করা, বিদায় সম্ভাষণ জানা, এই যে ফর্মালিটিস দিক থেকে এবং গ্রামারের দিক থেকে, দুটো দিক থেকে, সব দিক থেকেই হবে নির্ভুল। 3 নম্বর হচ্ছে কনসাসনেস, সংক্ষিপ্ততা। দিস লেটার শুড বি কনসাইস, ব্রিফ অ্যান্ড নট ইরিভেন্ট ওয়ান্স উইথ এক্সেস অফ ইমোশন। চিঠিটা অবশ্যই হবে খুবই সংক্ষিপ্ত এবং এখানে কোনো ইমোশনের জায়গা থাকবে না, ইমোশনালি কোনো বাড়তি কিছু লেখা যাবে না। কোর্টসি, সৌজন্যমূলক। কোর্টসি ইজ দ্য হলমার্ক অফ অফিসিয়াল লেটার্স। সৌজন্যতা হচ্ছে অফিসিয়াল চিঠির ক্ষেত্রে বাধ্যতামূলক। ইভেন ইফ ইউ লাইক টু এক্সপ্রেস গ্রিভেন্স, ইট শুড বি কোর্টিয়াস। এমনকি আমরা যদি ক্ষোভও ব্যক্ত করতে চাই চিঠির মাধ্যমে, তবুও সেটাকে আমাদেরকে নম্র এবং ভদ্রভাবে, সৌজন্যমূলকভাবে লিখতে হবে। এ ফর্মাল লেটার কম্প্রাইজ অফ ফলোয়িং এলিমেন্টস। একটা ফর্মাল লেটারের মধ্যে এই জিনিসগুলি থাকে। কি কি থাকে? অ্যাড্রেস থাকে, অর্থাৎ ঠিকানা থাকে। ঠিকানাটা কার কাছ থেকে? সেন্ডারেরও থাকে, রিসিভারও থাকে, অর্থাৎ যে পাঠায় তারও থাকে এবং যাকে পাঠানো হয় তারও থাকে। ডেট থাকে, স্যালুটেশন থাকে, সাবজেক্ট থাকে, বডি টেক্সট থাকে এবং এন্ডিং থাকে। প্রথমে অ্যাড্রেস কোথায় লিখতে হয়? সেন্ডার্স অ্যাড্রেস। অলওয়েজ রাইট ইউর অ্যাড্রেস অন দ্য লেফট হ্যান্ড কর্নার, ইউ নিড টু মেনশন ইউর স্ট্রিট। অ্যাড্রেস
city, state, pin code and your contact number. সেন্ডার অ্যাড্রেস বা প্রেরকের ঠিকানা লিখতে হয় লেফট হ্যান্ড কর্নারে, উপরের বাঁ দিকের কোণে। এবং রিসিভার অ্যাড্রেস, অলওয়েজ মেনশন দ্য রিসিভার অ্যাড্রেস ইন দ্য রাইট হ্যান্ড কর্নার জাস্ট বিলো দ্য ডেট। এবং রিসিভারের অ্যাড্রেস বা ঠিকানা লেখা হয় ঠিক ডান দিকের কোণে, ঠিকানা তারিখটার ঠিক নিচে, তারিখ লেখার ঠিক নিচে। ডেট কোথায় লেখা হয়? দ্য ডেট শুড অলওয়েজ বি প্লেসড জাস্ট বিলো দ্য সেন্ডার অ্যাড্রেস উইথ এ লাইন গ্যাপ। যে সেন্ডারের যে ঠিকানাটা আমরা লিখেছিলাম লেফট হ্যান্ড কর্নারে, তার ঠিক নিচে এক লাইন বাদ দিয়ে ডেটটা লেখা হয়। স্যালুটেশন, ডিয়ার স্যার, ম্যাডাম, সাফিস if you know the name of the persons, address them directly. Ensure that you address them formally using Mr. Mrs. Dr. etc. including their full names. সাধারণত অফিসিয়াল লেটারে স্যার, ম্যাডাম এগুলি লেখলেই যথেষ্ট, কিন্তু যদি আমরা তাদের নাম জেনে থাকি সেক্ষেত্রে আমরা মিস্টার, মিসেস এই ধরনের দিয়ে লিখতেও পারি। সাবজেক্ট কি? সাবজেক্ট ইজ দ্য এজেন্ডা অর পারপাস অফ রাইটিং লেটার্স। সাবজেক্ট হচ্ছে আমরা যে সম্পর্কে চিঠি লিখছি সেটা। রাইট দ্য সাবজেক্ট অফ দ্য লেটার, কিপ ইট ব্রিফ অ্যান্ড ইফ পসিবল ইন ওয়ান লাইন অনলি। যদি সম্ভব হয় সাবজেক্টটাকে এক লাইনের মধ্যে সংক্ষেপে লিখে দিতে হবে। বডি টেক্সট, অলওয়েজ অর্গানাইজ দ্য রাইটিং ইনটু প্যারাগ্রাফস। দ্য রাইটিং শুড ইনক্লুড sophisticated vocabulary, standard spelling and punctuation. বডি টেক্সট লেখার জন্য আমরা সবসময়তেই ভালো ভাষা ব্যবহার করব, ভালো বানান ব্যবহার করব, পাংচুয়েশন মার্কস সঠিক জায়গায় ব্যবহার করব। দ্য রিজন বিহাইন্ড ইউজিং প্যারাস ইজ টু কিপ দ্য রিডার্স ইন্টারেস্টেড অ্যান্ড টু সেপারেট ওয়ান পয়েন্ট ফ্রম অ্যানাদার। It always about giving as much clarity as possible to the reader. এবং আমাদের যে প্যারাগ্রাফগুলি ভাগ করা হয় বডির ক্ষেত্রে, সেই প্যারাগ্রাফগুলি ভাগ করা হয় মূলত যাতে যাকে আমরা চিঠি লিখছি সে যাতে সঠিকভাবে পয়েন্টগুলিকে সঠিকভাবে সাজিয়ে দেওয়া তাকে দিতে পারি এবং সে যাতে সঠিকভাবে পরিষ্কারভাবে জিনিসটা বুঝতে পারে। The first paragraph, also known as introduction, should be short and on point. Mention the purpose of the letter in the first paragraph itself so that the reader is clear about your interest behind writing the letter. ফার্স্ট প্যারাগ্রাফটা যেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফও বলতে পারি, সেটা হবে খুবই ছোট এবং অন দ্য পয়েন্ট, এবং সঠিক পয়েন্টগুলি লিখতে হবে যাতে আমরা যাকে চিঠি লিখছি সে যাতে ওইটা পড়েই বুঝতে পারে যে কী সম্পর্কে চিঠিটা লেখা হয়েছে। The paragraphs in the middle are also called the body of the letter. It should contain some relevant details with reference to the purpose stated in the first paragraph. ফার্স্ট প্রায় বা প্রথম প্রায় আমরা যে সম্পর্কে লিখেছি পয়েন্টগুলো, সেই পয়েন্টের সম্পর্কে যতটা সম্ভব ডিটেলস সংক্ষেপে লিখে দিতে হবে সেকেন্ড প্রায়। The last paragraph, also known as conclusion, should take about the action you expect the recipients of the letter take. এবং শেষ প্রায় আমরা চিঠিটা কী কারণে পাচ্ছি বা আমরা কী পেতে চাই যাকে আমরা চিঠি পাঠাচ্ছি তার কাছ থেকে, সেটা পরিষ্কার করে লিখে দিতে হবে। ending of a formal letter, sign off with an appropriate closing statement following by your signature and full name. The most preferential salutations are yours faithfully, yours sincerely. Singing off with an appropriate statement signifies that you hold the receivers in high regard. এই যে চিঠির শেষটা এমনভাবে লিখতে হবে, তাকে এমনভাবে লিখতে হবে যেমন ফেথফুলি, সিনসিয়ারলি, এই ধরনের জিনিসগুলি এমনভাবে লিখতে হবে যাতে বোঝায় যে আমরা তাকে সঠিক সম্মান জানাচ্ছি, তার পদ অনুযায়ী বা ব্যক্তি হিসাবে তাকে আমরা সঠিক সম্মান জানাচ্ছি সেটা জানাবার জন্য এই ধরনের জিনিসগুলো আমাকে শেষে লিখতে হবে এবং তার নিচে আমার নিজের নাম ঠিকানাটা পুরোপুরি লিখতে হবে। এরপর আমরা যে 7টা টাইপ বলেছিলাম
সেই টাইপের লেটারগুলো সম্পর্কে দেখে নিই ডিটেলসে একটা উদাহরণ দিয়ে যেমন লেটার অফ এনকোয়ারি চিঠি কিভাবে হবে। দ্য এজেন্ডা বিহাইন্ড রাইটিং দিস লেটার ইজ টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট সামথিং অর সামওয়ান। এই এনকোয়ারি চিঠিটা হচ্ছে মূল কারণ হচ্ছে এনকোয়ারি চিঠি আমরা মূলত লিখি কোনো বিষয়ে ইনফরমেশন কালেক্ট করার জন্য। তো এক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। অলওয়েজ স্টার্ট উইথ এ ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ। আমি যে এনকোয়ারিটা করছি বা এনকোয়ারিটা জানতে চাইছি তাই নিজের সম্পর্কে প্রথমেই একটা ইন্ট্রোডাকশন বা দিয়ে দিতে হবে। ট্রাই ইনক্লুড দ্য নেম অফ দ্য কনসার্ন অর্গানাইজেশন। আমরা যে অর্গানাইজেশনের কাছ থেকে জানতে চাইছি বা যে সম্পর্কে জানতে চাইছি সেটার নামটা আমাদেরকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মেনশন রিলেভেন্ট ডিটেলস অ্যাবাউট দ্য এরিয়া অফ এনকোয়ারি। আমি যে সম্পর্কে এনকোয়ারি করতে চাইছি সেই সম্পর্কে যতটা সম্ভব ডিটেলসে লিখতে হবে। যেমন রাইট হ্যান্ড, এই জায়গায় একটা চিঠি, এটা একটা এনকোয়ারি সম্পর্কে ঠিক চিঠি। এখানে রাইট হ্যান্ড কর্নারে, লেফট হ্যান্ড কর্নারে আমরা লিখেছি নিজের ঠিকানাটা, মানে যে পাঠাচ্ছে সেন্ডার তার ঠিকানাটা, তার নিচে আমরা ডেটটা লিখেছি। ঠিক ডেটের নিচে রাইট হ্যান্ড কর্নারে রিসিভারের ঠিকানাটা লেখা হয়েছে দ্য ডিরেক্টর দিয়ে। তারপরে সাবজেক্টে আমরা লিখেছি স্পষ্ট করে এনকোয়ারি অ্যাবাউট GMAT কোচিং ক্লাস, অর্থাৎ কোচিং ক্লাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই চিঠি পাঠানো হচ্ছে। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা প্রথমেই ছোট করে লিখে দিয়েছি দিস ইজ উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ফর GMAT কোচিং ক্লাসেস, অর্থাৎ GMAT কোচিং ক্লাসটা যেটা আপনি দ্য টাইমস অফ ইন্ডিয়া অ্যাড দিয়েছিলেন সেটা দেখে আমি এই চিঠিটা লিখছি। অর্থাৎ I have cleared my engineering with computer science as the main subject. I am interested to joining your institute of coaching classes. অর্থাৎ এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি আমি কতদূর পড়েছি এবং আমি কেন চিঠিটা লিখছি, কেন আমি আপনার ইনস্টিটিউটে জয়েন করতে চাইছি কোচিং ক্লাসে, সে সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে প্রথমেই। সেকেন্ড প্রায় কাইন্ডলি লেট মি নো অ্যাবাউট দ্য প্রসিডিউরস অফ অ্যাপ্লাইং for the qualifying criteria and exam date if any. তারপরে I would also like to inquire about the duration of the concert coaching program, the duration and the number of classes per week along with the available mode of classes. Would be great if you could share the information about the fees payable and the study materials. মাঝের প্যারাতে অর্থাৎ বা সেকেন্ড প্যারাতে সেখানে কি ওই কোচিং ক্লাসটার জন্য কি কোয়ালিফিকেশন দরকার, কবে থেকে কোচিং শুরু হতে পারে, কতদিন ক্লাস হবে এই সম্পর্কে, বা তার জন্য ফিস কত দিতে হবে সেই সম্পর্কে ডিটেলসে জানতে চাওয়া হয়েছে। এবং শেষে I would like to enroll as soon as possible. Early রেসপন্স উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েট। এবং আমি যত সম্ভব তাড়াতাড়ি আপনার ওখানে ভর্তি হতে চাই এবং তার জন্য সমস্ত কিছু জানতে চাই, সেইগুলো দেওয়া হয়েছে। এবং শেষকালে উইথ কাইন্ড রিগার্ডস, সঠিকভাবে তাকে সম্ভাষণ জানিয়ে চিঠিটি শেষ করা হয়েছে। এরপর হচ্ছে অর্ডার লেটার্স আর বেসিক্যালি দ্য পারচেস অর্ডার লেটার্স। অর্ডার লেটার হচ্ছে মূলত কোনো জিনিস কেনার জন্য আমরা যে অর্ডারটা চিঠির মাধ্যমে পাঠাই সেটা। এখানে কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ডিটেলস অফ দ্য অর্ডার মাস্ট বি স্টেটেড ক্লিয়ারলি ইনক্লুডিং কমপ্লিট ইনফরমেশন লাইক কোয়ান্টিটি অফ দ্য গুডস, মডেল নাম্বার, ইটিসি। অর্থাৎ আমরা যে জিনিসটা কিনতে চাইছি তার কতগুলি কিনতে চাইছি, কি কিনতে চাইছি এবং তার যে দরকার হলে তার মডেল নাম্বার সমস্ত কিছু ডিটেলসে লিখে দিতে হবে। Mention proper information related to the shipping like the mode of shipping location and the desired date for the goods to be shipped must be clearly stated. তারপরে আমাদের কবে আমরা মালটা ডেলিভারি পেতে চাই, কিভাবে পেতে চাই এবং কোথায় পেতে চাই সেই সম্পর্কে ডিটেলসে লিখে দিতে হবে। পেমেন্ট রিলেটেড এবং শেষে পেমেন্ট রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে, যে পেমেন্ট আগে দেওয়া হবে, পরে দেওয়া হবে, ক্যাশে, চেকে, কীভাবে দেওয়া হবে সেই জিনিসগুলো ডিটেলসে লিখে দেওয়া অবশ্যই প্রয়োজন। এইটা একটা অর্ডার লেটারের ফরম্যাট।
এখানে দেখো মাঝে প্রায় লিস্ট করে দেওয়া আছে কোন কোন জিনিসটা কতটা পরিমাণতে কিনতে চায় শেষ প্রায়, তার জন্য যে আমরা কিছু অগ্রিম টাকা পাঠিয়েছি তার ড্রাফট দেওয়া আছে এবং বাকিটা যে শেষে দেওয়া হবে কবে দেওয়া হবে সে সম্পর্কে দেওয়া আছে। এইভাবে ডিটেলসে একটি অর্ডার লেটার লেখা প্রয়োজন। এরপর হচ্ছে লেটার অফ কমপ্লেন্ট। Letter of complaint is usually written to make the receiver aware of issue that you are facing and how you expect him or her to resolve this issue as easily as possible. কমপ্লেন লেটার কেন লেখা হয়? কোনো একটা বিষয়ে আমি প্রবলেম ফেস করলে সেই অথরিটিকে, সেই জিনিসটার যে অথরাইজেশন যার আছে বা যার কাছ থেকে কিনেছি তার প্রতি আমরা যে কমপ্লেন করে যে চিঠিটা পাঠাই সেটা হচ্ছে কমপ্লেন লেটার। তো কমপ্লেন লেটার লিখতে গেলে কিছু পয়েন্টকে আমাদের মনে রাখতে হবে, যেমন ইউজ পোলাইট ইয়েট অ্যাসার্টিভ ওয়ার্ডস রিগার্ড কমপ্লেন্ট ইস্যু। যতটা সম্ভব নম্রভাবে কমপ্লেনটা করতে হবে। মেনশন দ্য কমপ্লেন ইন ডিটেলস, আমাদের কি সম্পর্কে কমপ্লেন, কেন কমপ্লেন, কি কি বিষয়ে আমাদের প্রবলেম হচ্ছে সেই সব জিনিসগুলো আমাদের পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে যাতে চিঠিটা পড়ে সে ভালোভাবে বুঝতে পারে প্রবলেমটা কোথায়। স্পেসিফাই দ্য অ্যাকশন ইউ ওয়ান্ট টু রিসিভ টু টেক, এবং এই যে প্রবলেমের এগেনস্টে তুমি কোম্পানির কাছ থেকে বা তুমি যাকে চিঠি লিখছো তার কাছ থেকে কী কী স্টেপ পেতে চাও, কী কী জিনিস স্টেপ বা নিলে তুমি তোমার পক্ষে সেটা ভালো হয় বা কতদিনের মধ্যে নিলে ভালো হয় সেই জিনিসটা তোমাকে ডিটেলসে জানিয়ে দেওয়া উচিত। এবং তার বোঝার সুবিধার জন্য কি কখন অর্ডারটা দিয়েছিলে, কোন সময় অর্ডারটা রিসিভ করেছিলে, অর্ডারের অর্ডার নাম্বার, এই সমস্ত ধরনের ডিটেলসগুলো তাকে জানানো উচিত। এবং দরকার পড়লে যদি তোমার অর্ডার বিলের যে স্পেসিমেন্ট কপি থাকে সে কপির একটা যে পিলটা যেটা থাকে তার একটা স্পেসিমেন্ট কপিও সঙ্গে পাঠিয়ে দেওয়া যেতে পারে যাতে সে সঠিকভাবে ডিটেক্ট করতে পারে যে কোন জিনিসটা বা কোন প্রোডাক্টটার প্রবলেমটা হচ্ছে। এখানে একটা প্রবলেম লেটারে লেখা হয়েছে কমপ্লেন, একটা অর্ডারের এগেনস্টে কমপ্লেন লেখা হয়েছে। এখানে দেখো অর্ডার নাম্বারটা দিয়ে দিয়েছে, অর্ডারটা কবে নেওয়া হয়েছিল সে সম্পর্কে ডিটেলসে লিখে দেওয়া হয়েছে যাতে তাতে সুবিধা হয় বোঝার যে কোন ক্ষেত্রে এই হয়েছে। এবং এগ্রিমেন্ট অনুযায়ী যে তাকে কবে অর্ডারটা তার আসার কথা ছিল, এই ধরনের প্রবলেমগুলো ডিটেলস লিখে দেওয়া হয়েছে। এবং সে যে কি চাইছে, কতদিনের মধ্যে জিনিসটা চাইছে বা কতদিনের মধ্যে প্রবলেমটা যাতে ক্লিয়ার হয়ে যায়, প্রবলেমটা যাতে সলভ হয়ে যায় সেই সম্পর্কে ডিটেলসে লেখা হয়েছে। এইভাবে একটা কমপ্লেন লেটার লিখতে হয়। এরপর হচ্ছে রিপ্লাই টু এ লেটার অফ কমপ্লেন্ট। যদি তুমি কোনো সার্ভিস দিয়ে থাকো এবং সেই সার্ভিসে এগেনস্টে যদি তোমাকে কেউ কমপ্লেন করে থাকে তার উত্তরে কি, কমপ্লেনের উত্তরে যে চিঠিটা আমাদের লিখতে হয় সেই উত্তরটা কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে এই চিঠিটা। তা সেক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। যেহেতু আমাদের বিরুদ্ধে কমপ্লেন সেহেতু প্রথমেই ভুলটা স্বীকার করে অ্যাপোলাইজ করে নিতে হবে বা ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। মেনশন দ্য কোর্স অফ অ্যাকশন ইউ উইল টেক ফর দ্য কনসার্ন ইস্যু অ্যান্ড দ্য টাইম রিকোয়ার্ড টু ডু সো। এবং তারপরেই যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের জন্য যে আমি যে অ্যাকশনটা বা কী অ্যাকশনটা তার বিরুদ্ধে নিচ্ছি সেটা আমাদের প্রথমেই উল্লেখ করে দিতে হবে এবং তার জন্য কতটা টাইম লাগতে পারে সেই টাইমটা লিখে দিতে হবে যে আমরা এত মোটামুটি এই টাইমের মধ্যে প্রবলেমটা সলভ করে দেবো, সেটা লিখে দেওয়া উচিত। তারপরে পরবর্তীকালে ভবিষ্যতে যাতে এই প্রবলেম না হয় বা প্রবলেম হবে না এটা জানিয়ে যে কাস্টমার তার কাছে আমাদেরকে অনুরোধ তাদের কাছে জানাতে হবে যে ভবিষ্যতে আর প্রবলেম হবে না এবং সমস্ত ডিটেলস যে কতদিন সময়, এই যে সময় লাগার ব্যাপারটা বা কী কারণে কী অ্যাকশন নিচ্ছ এই জিনিসগুলো যতটা সম্ভব ডিটেলসে লিখে জানিয়ে দিতে হবে। এইখানে একটা কমপ্লেনের এগেনস্টে রিপ্লাইয়ের উত্তর, রিপ্লাইয়ের চিঠি। দেখো এখানে সেকেন্ড প্যারাতে অ্যাপোলাইজ করেছে এবং কেন প্রবলেমটা যাতে ভবিষ্যতে হবে না সে সম্পর্কে জানিয়েছে এবং রিপ্লেস করতে
কতদিন সময় লাগবে, যে অক্টোবর 20 পর্যন্ত আমাদের সময় লাগবে, সেই জিনিসটা জানিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে যে এই ধরনের জিনিস হবে না তার জন্য অ্যাপ্রিসিয়েট করেছে। এইভাবে একটা প্রবলেমের এগেনস্টে বা কমপ্লেনের এগেনস্টে এইভাবে চিঠিটা লেখা প্রয়োজন। চিঠির বডি স্ট্রাকচারটা মানে প্রত্যেক ধরনের চিঠিতে অফিসিয়াল লেটারে স্ট্রাকচারটা মূল স্ট্রাকচারটা একই থাকছে, শুধুমাত্র বডির পয়েন্টগুলো পাল্টানো প্রয়োজন পড়ছে। এরপর হচ্ছে প্রমোশন লেটার। প্রমোশন লেটার কি? প্রমোশন লেটারের ক্ষেত্রে কিছু যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে, ইউজ ক্লিয়ার ইরর ফ্রি সেন্টেন্স এক্সপ্রেসিং ডেফিনাইট টার্মস, অর্থাৎ পরিষ্কার এবং ভুলহীন বাক্য ব্যবহার করতে হবে। প্রপার ইউজ অফ পাংচুয়েশন অ্যান্ড কারেক্ট স্পেলিং, সঠিক বানান এবং পাংচুয়েশন মার্কসগুলো সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। অ্যাভয়েড স্যালাং ফ্যান্সি টার্মোলজিস অফ জার্গন, যত সম্ভব খারাপ শব্দ, মজাদার শব্দ এগুলো বাদ দিতে হবে। এবং ক্লিয়ারলি ডিসকাস দ্য প্রমোশনটা সম্পর্কে ক্লিয়ারলি ডিসকাস করতে হবে। অ্যাভয়েড ইউজিং অ্যাব্রিভিয়েশন, এবং উল্টোপাল্টা জিনিস ব্যবহার করা যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে একটা নিউ ব্রাঞ্চ খোলার জন্য যে প্রমোশন, সেই প্রমোশন লেটার একজনকে পাঠানো হচ্ছে। তাই এখানে প্রথমেই কোথায় নিউ ব্রাঞ্চটা খোলা হচ্ছে সেটা সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে প্রথম প্রার্থী, যে আওয়ার কোম্পানি ইন QPR কলোনি দিল্লি 1 ডিসেম্বর 5, 2020। এই ডিসেম্বর 5-এ আমাদের ব্রাঞ্চ, একটা নতুন কোম্পানি ব্রাঞ্চ খুলছে QPR কলোনিতে। তারপরে যাকে চিঠি লেখা হচ্ছে তাকে কেন চিঠিটা লেখা হচ্ছে এবং আমরা কি চাইছি সেই সম্পর্কে ডিটেলস দেওয়া হচ্ছে, এবং শেষে দেওয়া হচ্ছে যে সে যদি আসে অবশ্যই আমরা খুব খুশি হব, এবং সে যদি এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ফিডব্যাক দেয় সেই ধরনের ইয়েটা হবে, সেই জন্য তাকে আমন্ত্রণটা জানানো হচ্ছে এবং তাকে আসার জন্য ভালো অনুরোধ করা হচ্ছে। এইভাবে একটা প্রমোশন লেটার লেখা প্রয়োজন হয়। এরপর হচ্ছে সেলস লেটার, অর্থাৎ কোনো প্রোডাক্টকে বিক্রি করার জন্য বা সেলস করার জন্য আমরা যে লেটারটা লিখি সেটা হচ্ছে সেলস লেটার। তো সেলস লেটারের ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। যে পয়েন্টগুলো, দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ফর্ম্যাল, অবশ্যই ভাষাটা হতে হবে অফিসিয়াল বা ফর্মাল। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা কোনো মজাদার শব্দ এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা বন্ধ করতে হবে। দ্য কন্টেন্ট মাস্ট বি ক্লিয়ার, পরিষ্কারভাবে লিখতে হবে, এবং যে জিনিসটা আমরা সেল করতে চাইছি যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ডিটেলসটা এবং প্রোডাক্টের সুবিধাগুলি পরিষ্কারভাবে মেনশন করতে হবে, যাতে রিডারের সুবিধা হয় জিনিসটা সম্পর্কে ভালোভাবে বুঝতে। এই হচ্ছে একটা নিউ সেলসের ক্ষেত্রে সেলসের নিউ একটা লেটার ফর্মেট। এখানে নিউ স্কিম অফ অ্যান অটোমোবাইল লোন, একটা লোনের ব্যাপারে যে নতুন স্কিম এসেছে সেই সম্পর্কে দেখানো, সেই সম্পর্কে চিঠিটা। তো এখানে প্রথমে, ইট প্রোভাইডস আস with immense pleasure to inform you that we have launched a new scheme for an automobile loan. As a responsible and trusted client, we are providing you with details. প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে আমরা এটা একটা অটোমোবাইল লোন সম্পর্কে লোন লঞ্চ করেছি এবং আপনাকে সেটা জানাচ্ছি। তারপরে এই লোনটা কি কারণে দেওয়া হয়, এই লোনের কি কি সুবিধা, এই লোনটা নিলে লোনটা শোধ করার ক্ষেত্রে আমরা আপনাকে কী কী সুবিধা দেবো, এই ধরনের জিনিসগুলো যতটা সম্ভব ডিটেলস এখানে দেওয়া হচ্ছে। এইভাবে একটা সেলস লেটার লেখা প্রয়োজন হয়। তারপর হচ্ছে রিকভারি লেটার। রিকভারি লেটার আর বেসিক্যালি লোন রিকভারি লেটার্স where you are requesting the receivers to clear of the debts if they have failed to clear it on time. রিকভারি লেটার হচ্ছে কোনো লোনের ক্ষেত্রে সাধারণত হয়, কোনো লোন নিয়ে যদি সঠিক টাইমে শোধ না করে থাকে সেক্ষেত্রে সঠিক টাইমে শোধ করার জন্য তাকে স্পষ্টভাবে জানানো হয়। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য রিমাইন্ডার মাস্ট বি পোলাইট, প্রথমত হচ্ছে ভাষাটা হবে অবশ্যই নম্র এবং ভদ্র। দ্য ডিটেলস ইনফরমেশন অ্যান্ড রিজনস মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য ক্লায়েন্ট, এবং যে ইনফরমেশনগুলো এখানে দিতে হবে তার জন্য সেটা হবে ডিটেলস, এবং যে
কী কারণে চিঠিটা লেখা হচ্ছে, কেন সে টাইমটা ফেল করেছে, সেই সম্পর্কে এমনভাবে ক্লিয়ারলি লিখতে হবে যাতে যাকে চিঠিটা লেখা হচ্ছে সেই জন্য এটা পড়ে স্পষ্টভাবে বুঝতে পারে। Provide the details of legal action in case of non-payment or further delay in clearing the dues, এবং পরিষ্কারভাবে লিখতে হবে যদি সে এই চিঠি লেখার পরও পেমেন্টটা ঠিক সময় না দেয় তাহলে ভবিষ্যতে কী ধরনের অ্যাকশন নেওয়া হতে পারে, লিগাল অ্যাকশন, সেটাও তাকে সঠিকভাবে জানিয়ে দেওয়া প্রয়োজন। এটা হচ্ছে একটা রিমাইন্ডার ফর পেইং ডিউস এর একটা চিঠি। This is to remind you that your organization has taken a loan of Rs 2 crores in 1 June 18, 2020. As per the agreement, the loan guideline on complaint of 1.5 year, you are required to pay back 80% of the principal amount with the due interest. প্রথম প্যারাগ্রাফেতেই কবে লোনটা নিয়েছে এবং সেই লোনের যে এগ্রিমেন্টটা ছিল সেই এগ্রিমেন্ট অনুযায়ী কতটা টাকা তার ফেরত দেওয়ার দরকার ছিল এগুলো সেই ধরনের জিনিসগুলো লিখে দেওয়া হয়েছে। তারপরে মাঝে প্রায় সে এখনো পর্যন্ত কতটা দিয়েছে, কতটা বাকি আছে সেই সম্পর্কে দেয়া হয়েছে, এবং শেষ প্রায় যে শেষ কতদিনের মধ্যে তাকে টাকাটা শোধ করতে হবে, এবং সে যদি শোধ করতে না পারে তাহলে সে কী ধরনের অ্যাকশন বা লিগাল অ্যাকশন নেওয়া হবে সেটা শেষ প্যারাগ্রাফ লেখা হয়েছে। এইভাবে একটা রিমাইন্ডিং রিকভারি লেটার, রিকভারি অফ ডিউসের ক্ষেত্রে এই ধরনের একটা চিঠি লেখা প্রয়োজন হয়। থ্যাংক ইউ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো, এবং পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যদি এই ভিডিওটির পিডিএফগুলি পেতে চাও, এই যে লেটার সম্পর্কে পিডিএফটা পেতে চাও, তাহলে নিচে যে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারো।